সমস্যা আছে। না, কিন্তু আমার আম্মা একটু অসুস্থ, তাই তাদের পক্ষে এখন গ্রামে আসা সম্ভব নয়। সমস্যা নাই, তোমরা যখন বিয়া করছো তখন তো হেরা উপস্থিত আছিলই, এখন আর আসার দরকার নাই, আমরা তো আছি। আতিফ চুপচাপ মেনে নিল, কিন্তু মনের মধ্যে একটা খুঁত খুঁত রয়েই গেল। কেন জানি নওয়াজ মির্জার ভালো মানুষটা মোটেও সহ্য হচ্ছে না। ভাইয়ের ঘরে পায়রাকে দেখে চমকালো ইরা। একই গ্রাম একই স্কুল হওয়ায় পায়রাকে তার চেনা। স্কুলে থাকতে পায়রা ছিল ইরার থেকে 2 বছরের সিনিয়র, কিন্তু সে এখানে কেন? ইরার জানা মতে ইফাতের তো চেয়ারম্যানের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, তাহলে? মনের গহীনে অজস্র প্রশ্ন নিয়ে ভেতরে প্রবেশ করলো ইরা। বোনকে দেখে ইফাতের চোখে মুখে বিস্ময়। প্রশ্ন করলো, তুই এখানে? কেন আশা করো নাই? আমতা আমতা করে পুনরায় প্রশ্ন করলো, কখন এলি? তোর আসল খবর আব্বা জানে? হুম, আব্বাই তো আমারে আইতা কইছে। জানো মেজো ভাই আতিফেরও আব্বা মাইন্না নিছে। বাবা এত সহজে সম্পর্কটা মেনে নিয়েছে? কথাটা বিশ্বাস হলো না ইফাতের। জিজ্ঞেস করলো, আতিফ কোথায়? আব্বার লগে বৈঠকখানায় গেছে। ও, ইরা ঘরে আসার পরে পায়রা ঘরের বাহিরে চলে গেছে। পরিচিত মুখ হলেও মেয়েটি তার নিকট খুবই অপরিচিত, তাই অস্বস্তি বোধ হচ্ছিল। তার উপরে ভাই বোনের কতদিন বাদে দেখা হয়েছে, নিশ্চয়ই অনেক কথা জমে আছে তাদের মধ্যে। ইরা বিস্ময়ে দমাতে না পেরে প্রশ্ন করলো, মায়াডা ফয়সাল স্যারের মাইয়া পায়রা না? ওই আমাগো বাড়িতে কেন মেজো ভাই? তোমার ঘরে বা কি করতাছিল? শুনছিলাম তোমার নাকি সমী আপার লগে বিয়া হইছে, কিন্তু তারে তো এখনো দেখলাম না। নতুন ভাবি কই? পায়রাই তোর ভাবি। আরো চমকায় ইরা জিজ্ঞেস করলো, পায়রা তোমার বউ? কেমনে কি? সে অনেক ঘটনা, এখন আর এত কাহিনী বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি, সৌমির সঙ্গে বিয়েটা হতে গিয়েও হয়নি। পায়রাকে আমি ভালোবাসি, তাই ওকে বিয়ে করে নিয়েছে। ইরার নিকট তার মেঝো ভাই অতি শান্তশিষ্ট, রাগী, গম্ভীর একজন মানুষ। একমাত্র মা বাদে বাকি সবাই তার সঙ্গে মেপে মেপে কথা বলে। সেখানে একই গ্রামের একটি মেয়ের সঙ্গে তার ভাইয়ের প্রণয় ছিল। কথাটা জানতে পেরে মাথাটা চক্কর দিয়ে উঠল ইরার। প্রশ্ন করল, আব্বা আম্মাই মাইনা নিছে? আব্বাকে প্রথমে মানিয়েছিলাম, কিন্তু পায়রার বাবা মেনে নেয়নি আমাদের সম্পর্কটা। আম্মাকে তো চিনেছে, লোকটা বড় বারান্ত ওনার। একসময় সবাই আমাদের বিপক্ষে চলে গিয়েছিল, কেউ আর সম্পর্কটাকে মানবে না। ভেবেছিলাম ওকে নিয়ে পালিয়ে যাব, কিন্তু মেয়েটা কিছুতেই রাজি হয়নি। বাবা মায়ের মান সম্মান ক্ষুণ্ণ হবে বলে সব কষ্ট হাসি মুখে মেনে নিয়েছে, কিন্তু আমি তো আর ছেড়ে দিতে পারি না। যেমন তুই পারিসনি আতিফকে ছাড়তে, তাই এক প্রকার জোর করে বিয়েটা শেষ পর্যন্ত করে ফেললাম। কে মানলো না তাতে কিচ্ছু যায় আসে না। এরা মুচকি হাসলো। খুব গর্ব হচ্ছে ভাইকে নিয়ে। ইফাত মলিন মুখে বলল, এখানে আসাটা তোর ভুল হলো না তো? সুখের সন্ধানে গেলি যখন, আবার ফিরে এলি কেন? আব্বা কেমনে জানি ঠিকানা জান্না গেছিল, চিঠি পাঠাইছিল অনেকগুলা, শেষে না আইসা আর থাকতে পারি নাই। একটা কথা জিজ্ঞেস করবো? ভাই কি সত্যি কথা বলবে কিন্তু? তোমারে মিথ্যা কওনের সাহস আমার নাই, জিগাও। আমি জানি এক লাগলে এই বাড়ি থেকে পালানোর সাহস তোর নাই। এও জানে তোর এই বাড়ির কেউ পালাতে সাহায্য করছে। কে সে? কে এত ঝুঁকি নিয়ে সাহায্য করছে তোরে? শহরে যাওয়ার টাকাই বা কই পাইলি? কথা দাও কাউরে কইবা না। আব্বার কানে খবরটা গেলে সর্বনাশ হইয়া যাইব। কেউ জানবে না। বড় আম্মা। আতকে উঠল ইফাত। চোখ মুখ কুঁচকে গেছে। কয়েক মুহূর্ত নীরব থাকার পর বলে উঠল, বড় আম্মায়? সেদিন রাইতে বড় আম্মায় আমার ঘরে আইলো। চোখের পানি মুছাইয়া দিয়া সব কাপড় চোপড় ব্যাগে গুছাইয়া দিল। হাতে টাকা গুজ্জা দিয়া কইল, এই নরকে থাইকা লাভ নাই, যারে ভালোবাসোস তার কাছে চইল্লা যা। তারপর বড় আম্মাই আমারে পিছনের গেট দিয়া পালাইতে সাহায্য করলো। ইফাতের মুখের হাবভাব অতি গম্ভীর হলো। মাহবুবা বেগম ঝুঁকি নিয়ে এত জটিল একটি কাজ করেছেন ভাবা যায়? কাজটা কি ইরার ভালোর জন্যই করেছিলেন, নাকি এর পেছনে ও অন্য কোনো মতলব ছিল? রাতে পুরো খাবার টেবিলে এলাহি কাণ্ড, কত শত খাবারের পদ। ইরা এবং আতিফ পাশাপাশি এসে বসেছে, এতটুকু সময়ের মধ্যে এত আয়োজন। টেবিলের অবস্থা থেকে ভেতরে ভেতরে অবাক হয়েছে আতিফ। ইফাত তীক্ষ্ণ দৃষ্টি ফেলে নিজের পিতাকে পর্যবেক্ষণ করছে। লোকটা বদলে গেল কিভাবে? ইরার সঙ্গে দেখা করতে আসায় না জেনে বুঝে কি মারটাই না আতিফকে মেরেছিলেন নওয়াজ মির্জা। ইরা যখন পালিয়ে যায় তখনও তিনি ছিলেন ক্রুদ্ধ। তাদের হাতের নাগালে পেলেই যেন মেরে ফেলতেন, অথচ এই মুহূর্তে সেই ক্রোধের ছিটে ফোটাও ওনার মধ্যে নেই। নওয়াজ মির্জা স্ত্রীর উদ্দেশ্যে বললেন,
জামাইয়ের পাতে মাছের মাথাটা তুইলা দাও, মির্জাবাড়ির একমাত্র জামাই বললা কথা, আদর আপ্যায়নের কোনো ত্রুটি রাখবার চাই না। খাবার টেবিলে এক প্রকারের নাস্তার আবুত হলো আতিফ। একটা পদ দিয়ে খেতে না খেতে আরেক পদ পাতে পড়ছে। কোনো মতে খেয়ে ঘরে গেল সে। আমিনার মা এবং কোহিলি মিলে ইরার ঘরটা অনেক সুন্দর করে গোছগাছ করে দিয়েছে। আতিফ আতশোয়া অবস্থায় বসে আছে বিছানায়। ইরাকে বিছানায় আসতে দেখেই বলে উঠল, তোমার বাবা এতটা ভালো মানুষই কেন জানি আমার সহ্য হচ্ছে না। এর মাঝেও কোনো মতলব নেই তো? ইরা মলিন মুখে বলল, এমনে কইও না, ভালো মানসিক কইরা লাভ কি আব্বার? হয়তো ওনার মন পরিবর্তন হইছে। তোমার বাবা আমাদের আবারও বিয়ে দিতে চাইছেন, কারণ আমরা পালিয়ে বিয়ে করেছি। তোমার বাবা বেঁচে থাকতেও বিয়ের সময় উনি তোমার অভিভাবক হতে পারেননি। বাবার অনুমতি ছাড়া বিয়ে নাকি জায়েজ নয়, তাই উনি সব ভুল ত্রুটি সংশোধন করতে চাইছেন। ইরার ঠোঁটের কার্নিশে হাসি খেলা করছে। আনন্দিত উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এইটা তো ভালা খবর। এতদিন আমার মনটাও খসখস করতাছিল। যাক, এবার তাহলে ভালাই হইব। আমারও তো করার কিছু আসিল না কও। আব্বার কথা শুনলে ওই বুইরা বেডারে বিয়া করতে হইতো। স্ত্রীর আনন্দিত মুখখানা দেখে বিপরীতে আর কিছু বলল না আতিফ। ঘরে এসে ধপাস করে বিছানার মাঝ বরাবর শুয়ে পড়ল ইফাত। আজ আর পুত্রবধূর সঙ্গে খারাপ আচরণ করেননি ইসম তারা। মেয়ে আশায় ওনার মনটা আজ ভালো, তাই সম্পূর্ণ এড়িয়ে গেছেন পুত্রবধূকে। ঘরে এসে দরজা আটকে পেছন ফিরতেই ভ্রুজোড়া কুঁচকে গেল পায়রার। প্রশ্ন করল, এবার মাঝখানে শুয়ে আছে কেন? আর কি কেউ শোবে না? ইফাত ম্লান হেসে উত্তর দিল, সেই তো ঘুমের ঘরে সারা রাত আমার উপরে এসে শুয়ে থাকবে, এর থেকে জাগ্ন অবস্থায় না হয়ে এসো। লজ্জা আর রাগে দৃষ্টি সরিয়ে নিল পায়রা। দুজনার মধ্যকার সম্পর্কটা অন্য সব স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক হওয়ার পরও কেন জানি ইফাতের কথাবার্তা চাহনিতে বড্ড লজ্জা পায় পায়রা। অস্বস্তিতে পড়ে যায় মুহূর্তে। পায়রার নীরবতা দেখে ইফাত বলে উঠল, লজ্জা পাওয়া শেষ হলে দ্রুত চলে এসো কবুতর, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার জন্য। ধীরে ধীরে বিছানার দিকে এগোতে লাগলো পায়রা। ইফাত ঠাট্টার ছলে বলে উঠল, ভেবেছিলাম আমি হয়তো কোনো খরগোশের মতো গতিশীল মেয়েকে বিয়ে করেছি, কিন্তু এখন তো দেখছি কচ্ছপ। ধাপ ধুপ পা ফেলে ঘরের আলো নিভিয়ে বিছানায় এলো পায়রা। সাথে সাথে হাতের টান অনুভব হলো। একটানে তাকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল ইফাত। আবদ্ধ করে নিল বাহু বন্ধনে। অন্ধকারে চোখ জোড়া বন্ধ করে নিল পায়রা। এই মানুষটাই তার ভালোবাসা। মানুষটার বক্ষস্থলে মাথা রাখলে ভেতরে এক প্রশান্তিতে ছেয়ে যায়। নির্ঘুম চোখ জোড়ায় নামে শান্তির ঘুম। মানুষটার হাতটা অতি ভরসার হাত। বাবার পরে ইফাত নামক সুদর্শন পুরুষটি হচ্ছে পায়রার রক্ষক, যে তাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসে, তাকে বোঝে। মাঝে মধ্যে অভিমান জমা হলেও তার স্পর্শে তার কণ্ঠস্বরে ভেঙে যায় সে অভিমানের পাহাড়। সেখানে গড়ে ওঠে নতুন এক পাহাড়, যেই পাহাড়ের চূড়ায় তৈরি হয়েছে বিশাল এক প্রেম মহল। পুরো ঘর নিস্তব্ধ, শুধু শোনা যাচ্ছে দুজন মানবীর নিঃশ্বাসের শব্দ। তপ্ত গাঢ় নিঃশ্বাসের আলিঙ্গনে পায়রার ভেতরে বয়ে যাচ্ছে এক উন্মাদনা। শরীরে কাটার মতো বিচ্ছে শিহরণ। নিজের কাছেই নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। মানুষটার শরীর থেকে নিঃসৃত হওয়া এক মাতাল করা ঘ্রাণ নাসিকায় এসে বাড়ি খাচ্ছে। আচ্ছা, পারফিউম মেখে কি কেউ এমন করে ঘুমাতে আসে? নাকি ইফাত আজ ইচ্ছে করে এমনটা করেছে? সে কি চায় তার লজ্জাবতী বধূ মাতোয়ারা হয়ে যাক তার এই নেশাময় ঘ্রাণে? পায়রা নিজেকে সামলে রাখতে পারছে না, তীব্র নড়চড় শুরু করেছে। ইফাত বিরক্তি প্রকাশ করে বলল, কই মাছের মতো ছটফট করছো কেন? তুমি তো কবুতর জাতের কলঙ্ক। পক্ষী ওইখানে একটা মাছকে অনুসরণ করে লাফালাফি করছো। তৎক্ষণাৎ ছটফটানি থেমে গেল পায়রার। কথাটা ভেতরে কোনো অনুভূতি সঞ্চার করতে পারল না। আচমকা পায়রা একটি অভাবনীয় কাজ করে ফেলল, যা ইফাত কখনো কল্পনাও করেনি এবং করতে পারবে বলে মনেও হয় না। ইফাতের গালে গাঢ় চুম্বন খেল পায়রা। শক্ত করে জড়িয়ে ধরল স্বামীকে। নিঃশ্বাস তার ভারী হয়ে আসছে। লজ্জা গ্রাস করেছে পুরো দেহ জুড়ে। মনে মনে কঠিন প্রতিজ্ঞা করল সকাল হওয়ার আগ পর্যন্ত সে এই বক্ষস্থল থেকে মাথা সরাবে না, ইফাতের মুখশ্রীতেও তাকাবে না। ইফাতের অধরে অমায়িক হাসি। পায়রার প্রতিজ্ঞা ভঙ্গ করে নিজের থেকে সরিয়ে দিল পায়রাকে। এমন কাজে চমকায় পায়রা। মনে প্রচন্ড ভয় হয় ইফাত কি রাগ করল, কিন্তু রাগ করবে কেন? সে সুযোগ পেলেই তো এমন কাজই করে। ইফাতও ঝুঁকল স্ত্রীর মুখের উপরে, বলল, ভেবেছিলাম আজ একটুও বউকে বিরক্ত করবো না, কিন্তু তোমার তো আর তাই সহ্য হলো না। দিলে তো মনটা উচ্ছৃঙ্খল করে। যাই হোক, চলো রোমান্সটা করেই ফেলি।
সকাল সকাল মেয়ে জামাইকে নিয়ে হাঁটতে বের হলেন নওয়াজ মির্জা। মেজে পোয়াতে সে সংবাদ ইতোমধ্যে স্ত্রীর নিকট হতে অবগত হয়েছেন। এরা রান্নাঘরের সামনে মোড়ায় বসে আছে, হাতে তার আচারের বয়াম। মনোযোগ সহকারে সে আচার খাচ্ছে। রান্নাঘরে যে যার মতো ভাগ করে কাজ করছে, কারো মুখে কোনো রা নেই। মাথায় ঘোমটা টেনে রান্নাঘরে পা বাড়ালো পায়রা। তাকে দেখতে ইসম তারা বলে উঠলেন, রুটিগুলা সেইকা দাও তো। পায়রা মাথা নাড়িয়ে এগিয়ে যায়। রুটি ছেঁকতে এসে পারদর্শী। মা যখন রুটি বেলতো তখন পায়রায় রুটি ছেঁকার দায়িত্ব পালন করত। পথিমধ্যে তাকে থামিয়ে দেয় ইরা। ইসম তারা মেয়ের দিকে ভ্রু কুচকে তাকান। ইরা হেসে বলল, ভাবির লগে তো কোনো কথাই হইল না। তোমার ঘরে চলে ভাবি, গল্প করমু। কিছু বলার জন্য উদ্যত হয়েও কিছু বললেন না ইসম তারা। কোহিলীর উদ্দেশ্যে বললেন, বড় বউ, তুমি তাইলে সেইকা দাও। শাশুড়ির এমন ভালো ব্যবহার দেখে পায়রা ভেতরে ভেতরে অবাক হলো। তার হাত ধরে টেনে নিয়ে ঘরে এলো ইরা। খুলে বসলো গল্পের ঝুড়ি। প্রথমে খুব গুছিয়ে বলল নিজের প্রেম কাহিনী, তারপর পায়রার উদ্দেশ্যে বলে উঠল, এবার তোমার আর মেজো ভাইয়ের কাহিনী কও তো। মেজো ভাই যে প্রেম কইরা বিয়া করছে, কথাটা শুই নাই তো আমি অবাক হইয়া গেছিলাম। অথচ আমাগো বাড়ির মধ্যে মেজো ভাই সব থাইক্কা রাগি, এক কথায় মানুষ। জানো ভাবি, আব্বায়ও ভাইয়ের তোয়াজ করে চলে। পায়রা মুচকি হাসলো। তৎক্ষণাৎ মনে একটা প্রশ্ন জেগে উঠল শুধালো, তোমরা তো 3 ভাই বোন। ভাইদের মধ্যে ইফাত ছোট, তার মানে সেই সম্পর্কে তোমার ছোট ভাই হয়। তাহলে তুমি মেজো ভাই বলে ডাকো কেন? ইরার মুখখানায় মলিনতা ভর করলো। কয়েক মুহূর্ত থেমে বলল, আমাগো আরো একটা ভাই আসিল, আমার মায়ের প্যাডেরই। ইফাত ভাইয়ের ছোট রিফাত ভাই। তারা ছিল পিটাপিটি। আমি তারে ছোট ভাই কইয়া ডাকতাম। তা এখন সে কোথায়? তাকে তো দেখলাম না কোথাও। তার কথাও তো কেউ কখনো তুললো না। সবাই তো বলে মির্জা বাড়ির 2 ছেলে। মরা মানুষের নাম লইয়া আর কি করব? মানুষ মরলে কেউ কি আর তার কথা মনে রাখে? মারা গেছে কিভাবে? তখন ছোট ভাই ক্লাস 8-এ পড়ে। বন্ধুগো লগে নৌকা কইরা পিকনিকে গেছিল। বর্ষাকালে প্রায় প্রায় পিকনিক হয় নৌকাতে কইরা। ভাইও গেছিল। তারপর বন্ধুগো লগে সাঁতার কাটার লইগা পানিতে নামে। সবাই সেই পানি থেকে উঠতে পারলেও ভাইয়ে আর উঠতে পারে নাই। সবাই অনেক খোঁজাখুঁজি করছে। আব্বার কানে খবর আসার পর আব্বাও তো পুরা পাগলের মতো হইয়া গেছিল। যত লোক আছে সবাইরে নামাইয়া পানিতে, এমনকি চেয়ারম্যান চাচার লোকেরাও খুঁজছে, কিন্তু পায় নাই। তার পরের দিন পারে ভাইসা আসিল তার প্রাণহীন দেহ। পানি খায়া পেট ফুইল্লা গেছিল। আব্বাই তারে নিয়া তখনই সদরে হাসপাতালে যায়, কিন্তু ডাক্তাররা তারে মৃত ঘোষণা করে। পায়রার মনটা খারাপ হয়ে গেল। যার মৃত্যু সৃষ্টিকর্তা যখন যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই হয়। মানুষ সবকিছুর নিকট থেকে পালাতে পারলেও একমাত্র মৃত্যু এবং রিজিকের নিকট থেকে পালাতে পারে না। মৃত্যু কখনো বয়স দেখে হয় না। কেউ অল্প বয়সে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, আবার কেউ বা অতি বৃদ্ধ বয়সে। জামাইকে সঙ্গে নিয়ে অনেক বাজার করে আনলেন নওয়াজ মির্জা। বাড়ির বাজারের দায়িত্বটা মামুন এবং কুদ্দুসের ছোট ছেলে রেজার উপরেই থাকে, কিন্তু আজ নওয়াজ মির্জা এই দায়িত্বটা পালন করলেন। ওনার এই আনন্দ দেখে বাড়ির সকলে ভেতরে ভেতরে চমকায়িত। মাহবুবার মনে সন্দেহ, স্বামীকে তিনি খুব ভালো করেই চেনেন। এত সহজে ভালো হওয়ার মতো মানুষ তো তিনি নন। তাহলে ভাবছি আরেকটা বিয়ে করব। বউ তো আমি একটুও ভালোবাসে না, এমনকি আদর যত্নও করে না। দ্বিতীয় বউর থেকে যদি সে আদর যত্ন ভালোবাসাটা পাই আর কি। বিছানায় বসে মোবাইলে মনোযোগ সহকারে কি যেন দেখছে পায়রা। স্বামীর মুখ থেকে এমন একটি কথা শুনে ভরকে গিয়ে মুখ তুলে তাকালো। ইফাতের ঠোঁটের কার্নিশের দুষ্টু হাসি। তাকিয়ে আছে স্ত্রীর মুখশ্রীতে। রাগে চোয়াল শক্ত হয়ে গেল পায়রার। ছুঁড়ে মারল পাশ বালিশ। ইফাত দ্রুত হাতে ক্যাচ করে ধরল বালিশটা। তাতে কোনো ভাবান্তর হলো না পায়রার। থম মেরে বসে রইল। ইফাত এগিয়ে এসে মিনমিনে স্বরে শুধালো, রাগ করছো শোনা? রাখলে কিন্তু তোমায় দেখতে একেবারে স্ট্রবেরির মতো লাগে, ইচ্ছে করে খেয়ে ফেলে। পায়রা তেতে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলল, একটা বিয়ে করতে না করতে আরেকটা বিয়ে সব জন্মেছে না? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। যার বংশের মধ্যে 2টো বিয়ের রেকর্ড আছে, তার থেকে ভালো আর কি বা আশা করা যায়?
মনে মনে হাসলো ইফাত। অনেকক্ষণ ধরে পায়রার দিকে একধানে তাকিয়ে থেকেও কোনো পাত্তাই পাচ্ছিল না, মনোযোগ আকর্ষণ করতে পারছিল না স্ত্রীর, তাই এক প্রকার মজা করে কথাটা বলে ওঠে, আর কাজও হয়ে যায় সঙ্গে সঙ্গে। পায়রার মোবাইলটা এবার অযত্নে পড়ে আছে পাশে। ইফাত স্ত্রীর অতি নিকটে গিয়ে কপালে চুমু খেলো, জড়িয়ে ধরল কোমর। তৎক্ষণাৎ কেঁপে উঠল পায়রার সমস্ত শরীর। রাগ মিলিয়ে গিয়ে তাতে বাসা বাঁধল লজ্জা, জড়তা। স্ত্রীর চুলে নাক ঘষে ইফাত বলে উঠল, আমার জীবনের তুমিই প্রথম এবং তুমিই শেষ ভালোবাসা। পায়রা শোনা, তুমি একমাত্র নারী যার হাতে সন্নিকটে আমি এসেছে, যাকে গভীরভাবে স্পর্শ করেছে। আমার তুমি থাকলেই হবে, তুমি বিনা আমার আর কাউকে চাই না। ওই কথাটা স্রেফ তোমাকে রাগানোর জন্য বলেছে, মজা করেছে আমি। কঠোর মুখমণ্ডল নরম হয়ে এলো পায়রার। স্বামীর বাঁধন থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। ইফাত হালকা করল সেই বাঁধন হালকা হতেই স্বামীকে জড়িয়ে ধরল পায়রা। বক্ষে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে উঠল। অকস্মাৎ এমন কাণ্ডে হকচকিয়ে গেল পায়ের। ইফাত বিচলিত কণ্ঠে শুধালো, কাঁদছো কেন কবুতর? দয়া করে কেঁদো না, তুমি কাটলে বড্ড কষ্ট হয় আমার। কথা দিচ্ছে আর কখনো এমন কথা মুখে আনবো না, ভুল করে হলে এসব বলবো না। সত্যি তোমার সঙ্গে নিছক মজা করেছি আমি।